সারা দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি, অরাজকতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা, সবকিছু মিলিয়ে সেনা শাসন আসতে যাচ্ছে নাকি জরুরি অবস্থা জারি করা হতে যাচ্ছে? যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদের অভাবনীয় একটি ভূমিকা ছিল, সমন্বয়করা যে সাহস দেখিয়েছে, বীরত্ব দেখিয়েছে, সাধারণ মানুষের একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা, স্নেহ, মমতা তাদের প্রতি তৈরি হয়েছিল, কিন্তু সেটি তারা ধরে রাখতে পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মাত্র এক সপ্তাহ ব্যবধানে বন্যার্তদের জন্য তাদের ফান্ডে, তাদের তহবিলে যে কোটি কোটি টাকা, 12 থেকে 14 কোটি টাকা মানুষ দিল বিশ্বাসের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, এখন এরকম একটি দেশের ক্রান্তি লগ্নে তারা চাঁদা তুলুক, তারা মানুষকে ডাকুক, যায় কিনা, মানসিকভাবে সাড়া দেয় কিনা? নিঃসন্দেহে দেবে না। এর 10 ভাগ, 20 ভাগের 1 ভাগও সমর্থন পাওয়া যাবে না। আগে যেমন ছাত্র নেতারা কোনো ইস্যুতে ডাক দিলে হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে যেত, এখন কজন হয়? এর জন্য দায়ী কারা? এই ছাত্র সমন্বয়করা এত বেশি বাড়াবাড়ি করেছে, এত বেশি ঔদ্ধত্যের প্রকাশ করেছে এবং মব ক্রিয়েট করে জানাতনার দাবি করে তারা আদায় করার চেষ্টা করেছে। এগুলো কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে পড়তে পারে না, যার কারণে সাধারণ মানুষ এখন বীতশ্রদ্ধ হয়ে পড়েছে তাদের প্রতি। যা আশঙ্কা করছিলাম হয়তো তেমনটাই ঘটতে পারে। দর্শক, আমি আপনাদের সামনে মঙ্গলবার বলেছিলাম যে সারা দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি, অরাজকতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা, সবকিছু মিলিয়ে সেনা শাসন আসতে যাচ্ছে নাকি জরুরি অবস্থা জারি করা হতে যাচ্ছে? সেনা শাসন বলতে বুঝিয়েছিলাম যে 111 টাইপের কোনো একটা ফরম্যাট, পিছন থেকে সেনাবাহিনী প্রভাব বিস্তার করবে। যদিও এই সরকারকে সহযোগিতা করছে সেনাবাহিনী, সরাসরি তো এখন সেনা শাসন আসার সম্ভাবনা নেই। 111 টাইপের ফরম্যাটের কথা বলছিলাম। আরেকটা বলছিলাম যে জরুরি অবস্থা হতে পারে কিনা, এবং তারই একটি সিমটম আমরা হাইকোর্ট পর্যন্ত দেখলাম। বুধবার একজন আইনজীবী হাইকোর্টে আবেদন করেছেন রংপুর এবং চট্টগ্রামের জরুরি অবস্থা জারি করার জন্য। কেবল একটা রব উঠেছে সরাসরি একটা ফর্মাল প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, এটা সত্য যে মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের যে পরিস্থিতি, তারা মানুষের একটি অংশ সেনা শাসন চায়, জরুরি অবস্থা চায়, কিন্তু কোনোটি আমাদের জন্য শুভকর নয়। বুধবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ বা ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারি নির্দেশনা চেয়ে একজন আইনজীবী হাইকোর্টে আবেদন করেছেন এবং বিচারপতি ফারহা মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই আবেদনটি যখন শুনানি আকারে চলে, তখন অ্যাটর্নি জেনারেলকে ডেকে আনা হয় বিচারপতিদের নির্দেশে, যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর। দুটি, একটি হচ্ছে ইসকন নিষিদ্ধ চাওয়া, আরেকটি হচ্ছে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে আবেদন। যে অবস্থা, তাতে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই অনুকূলে নেই সরকারের। সরকার অনেকখানি ব্যর্থ হয়েছে, কথা দার্থহীন কণ্ঠে স্বীকার করতে সম্ভবত কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু অ্যাটর্নি জেনারেলকে ডাকা হয়েছিল, অ্যাটর্নি জেনারেল বলেছেন যে বিষয়টি সংবিধানের সঙ্গে যেহেতু সাংঘর্ষিক, আর চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, ইসকনের সদস্য বা হিন্দুদের দ্বারা তিনি নিহত হয়েছেন, এরকম অভিযোগ পাওয়া গেছে। তাদের যে নানান ধরনের উস্কানি এবং তাদের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে আটক করা হয়েছে, এটি সহ আরও নানান ইস্যুতে বাংলাদেশে যে নৈরাজ্যকর অবস্থা চলছে, তিনি তো আর নৈরাজ্য শব্দটা উচ্চারণ করেননি। সেখানে বলা হয়েছে যে এই সব কিছু নিয়ন্ত্রণে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। আদালত বলেছে যে ঠিক আছে, কি কার্যকর ব্যবস্থা নিচ্ছে আমাদেরকে জানান বিকালের মধ্যে। তিনি বলেছেন আমাকে একটা দিন সময় দিন, আদালত একদিন সময় দিয়েছে। এখন বিষয় হচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা হলে কি করা হবে, মানে কি হতে পারে। যদি রংপুর এবং চট্টগ্রামের কথা বলা হয়েছে, যদি সারা দেশে জারি করা হয়, খুব স্বাভাবিক, আমরা সবাই জানি জরুরি অবস্থা জারি করা হলে সেক্ষেত্রে মানুষের মৌলিক অধিকারগুলো সংবিধানে যা উল্লেখ রয়েছে তা স্থগিত হয়ে যায়। বিশেষ করে মানুষের বাক স্বাধীনতা, মিছিল মিটিং, রাজনীতি করার স্বাধীনতা স্থগিত হয়ে যায়। এবং এই যে রাজনীতি করার স্বাধীনতা স্থগিত হয়ে যায়, বাক স্বাধীনতা স্তব্ধ হয়ে যায়, এটি কোনো অবস্থাতে, যে অবস্থাতে, যত নৈরাজ্যকর অবস্থাতেই দেশ থাকুক না কেন, এইগুলো বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এবং সেদিক থেকে জরুরি অবস্থা জারির কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটি সমর্থন করতে পারে না। হ্যাঁ, দেশ
যদি একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিকে চলে যায়, মানুষের পক্ষ থেকে একটা প্রচণ্ড দাবি যদি ওঠে যে তাদের নিরাপত্তা প্রয়োজন, দেশের নিরাপত্তা প্রয়োজন, তখন সেটি হতেই পারে। কিন্তু আমরা সেই অবস্থা থেকে যেতে দেবো কিনা, এবং সেই আশঙ্কাটি অনেক আগে থেকেই করা হচ্ছে। সরকার কোনো দিকেই ভ্রুক্ষেপ দিচ্ছে না, ভ্রুক্ষেপ পড়ছে না। অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বা তাদের পরামর্শ নেওয়া হবে, কেন এই কথাটি এখন এসে বলতে হবে? কেন সরকারের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব অটোমেটিক্যালি তৈরি হয়েছে না কেউ বিশেষ পিছন থেকে কেউ ইন্ধন দিয়েছে? এবং এই অবস্থার জন্য আমি মঙ্গলবার আপনাদের সামনে বলেছি, যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদের অভাবনীয় একটি ভূমিকা ছিল, সমন্বয়করা যে সাহস দেখিয়েছে, বীরত্ব দেখিয়েছে, সাধারণ মানুষের একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা, স্নেহ, মমতা তাদের প্রতি তৈরি হয়েছিল, কিন্তু সেটি তারা ধরে রাখতে পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মাত্র এক সপ্তাহ ব্যবধানে বন্যার্তদের জন্য তাদের ফান্ডে, তাদের তহবিলে যে কোটি কোটি টাকা, 12 থেকে 14 কোটি টাকা মানুষ দিল বিশ্বাসের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, এখন এরকম একটি দেশের ক্রান্তি লগ্নে তারা চাঁদা তুলুক তো, তারা মানুষকে ডাকুক তো, যায় কিনা, মানসিকভাবে সাড়া দেয় কিনা? নিঃসন্দেহে দেবে না। এর 10 ভাগ 20 ভাগের 1 ভাগও সমর্থন পাওয়া যাবে না। আগে যেমন ছাত্র নেতারা কোনো ইস্যুতে ডাক দিলে হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে যেত, এখন কজন হয়? এর জন্য দায়ী কারা? এই ছাত্র সমন্বয়করা এত বেশি বাড়াবাড়ি করেছে, এত বেশি ঔদ্ধত্যের প্রকাশ করেছে এবং মব ক্রিয়েট করে জানাতন দাবি করে তারা আদায় করার চেষ্টা করেছে। এগুলো কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে পড়তে পারে না, যার কারণে সাধারণ মানুষ এখন বীতশ্রদ্ধ হয়ে পড়েছে তাদের প্রতি। এ পর্যন্ত যতগুলো ছাত্রদের নেতৃত্বে যতগুলো গণ-অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, ছাত্ররা যার যার কাজে ফিরে গেছে। তারা একটা বিশেষ উদ্দেশ্যে রাজনৈতিক দল করতে যাচ্ছে। রাজনৈতিক দল করুক, আমাদের কোনো আপত্তি নেই, আবারও বলছি কোনো আপত্তি নেই, কিন্তু তারা কিংস পার্টি করতে যাচ্ছে। ইট ইজ ওপেন সিক্রেট, এবং যেটি সাধারণ মানুষ মেনে যেতে পারছে না। কেন ছাত্রদেরকে এই অবস্থায় নিয়ে যেতে হবে? এবং সরকারের ব্যর্থতা, আমি প্রথমে বলছিলাম সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ, এক্ষেত্রে দ্ব্যর্থহীন কণ্ঠে বিষয়টি স্বীকার করা কোনো বিষয় না, অবশ্যই সবাইকে স্বীকার করতে হবে। কেন সরকার ব্যর্থ হলো? সরকারকে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে দেওয়া হয়নি। সব জায়গায় এই ছাত্ররা নাক গলিয়ে যাচ্ছে। তাদের হুঙ্কার, তাদের হুঁশিয়ারি সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। ফ্যাসিবাদ রুখতে গিয়ে ফ্যাসিবাদী পরিচয় তুলে ধরছে তারা নিজেদের মধ্যে, সাধারণ মানুষের সামনে। এগুলো কোনোটি দেশের জন্য মঙ্গল নয়। একটা যে সরকার, শেখ হাসিনা সরকার, তার পতনটি অনিবার্য ছিল নিঃসন্দেহে। তাদেরকে ফ্যাসিবাদ বলা হয়, অবশ্যই ফ্যাসিবাদ দূর করে আরেক ফ্যাসিবাদ জন্ম হবে, এটি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো স্পিরিট ছিল না, সেখানে সেটি করা হচ্ছে। এবং এই বিষয়টি আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সাধারণত আমরা কি জানি যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে দেশের ক্রান্তি লগ্নে রাষ্ট্রপতি এই অবস্থা ডিক্লেয়ার করেন, এমার্জেন্সি ঘোষণা করেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময়, 111 সরকারের সময় জরুরি অবস্থা জারির ক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমতা যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেটি যথেষ্ট বিতর্কের মুখে পড়েছিল, যেহেতু তখন 111 সরকারের সময় প্রধানমন্ত্রী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন, এবং প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একই ব্যক্তি ছিলেন, প্রফেসর ইয়াজউদ্দিন। সেই ক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল 2011 সালের দিকে, এবং সেই সময় যে সংবিধান সংশোধন বিষয়ক একটি কমিটি গঠন হয়েছিল, সেই কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত উল্লেখ করেছেন যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য, এটি ভেবে দেখা হচ্ছে। এবং বর্তমান যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার যে অনুগত মানসিকতা শেখ হাসিনার প্রতি, সেটি প্রথম থেকে আমরা জানি, এবং তাকে করা হয়েছিল এরকম একটি কথা তখন ভেসেছিল যে এরকম একটি অযোগ্য অদক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার কারণ হচ্ছে তাকে দিয়ে যা ইচ্ছা তা করিয়ে নিতে পারবেন শেখ হাসিনা। তার মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য ছিল দেশ যখন চরম অশান্ত পরিস্থিতির দিকে যাবে, তাকে দিয়ে যেন এমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়। সেই সময়টি হয়তো বা সেই সুযোগটি হয়তো শেখ হাসিনা পাননি, সেটি বড় বিষয় না। বিষয়টা হচ্ছে এরকম একটি উদ্দেশ্য ছিল। এখন সেই রাষ্ট্রপতি আছেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? হয়তো তাদের স্বার্থে এখানে দুটো স্বার্থ জড়িয়ে আছে। একটা হচ্ছে আওয়ামী লীগের সেই স্বার্থ উদ্ধার হয় কিনা, আরেকটি হচ্ছে ছাত্রদের এবং বর্তমান সরকারের উদ্দেশ্য। তারা যে লেন্দি করতে চাচ্ছে বর্তমান সরকারের মেয়াদ, নির্বাচন ইস্যুতে কোনো কথা বলতে চাইছে না, সবসময় রাগ ঢাক রেখে কথা বলতে চাইছে, আসলে কার উদ্দেশ্যে, কে খেলছে, এই মুহূর্তে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। এটি হচ্ছে চরম বাস্তবতা। অতএব যে আশঙ্কা করছিলাম, সেই আশঙ্কা আমরা নিশ্চয়ই কোনো অবস্থাতেই সত্য হোক এটি আমরা চাই না। সেনাবাহিনী যতটুকু সহযোগিতা করছে, আমরা চাই সেভাবেই সেনাবাহিনী সহযোগিতা করে যায়।
এর বাইরে অন্য কিছু চাই না। এবং সরকার যা করতে চাইছে, যা উদ্দেশ্য, পিছন থেকে যারা কলপাঠে দাঁড়াচ্ছেন তাদের উদ্দেশ্য সফল করতে গিয়ে সরকার যেটা ভুল পথে আছে, আমার মনে হয় সেটি ভেবে দেখার সময় এসেছে। তারা যতই এটি প্রলম্বিত করতে চাক না কেন, এই সরকারের মেয়াদ আমার মনে হয় পারবে না, আরো বেশি ভয়ঙ্কর দিকে যাবে টোটাল পরিস্থিতি। সনাতন জাগরণ মঞ্চের 8 দফা দাবিতে কি আছে এই প্রসঙ্গটি নিয়ে? সনাতন বা হিন্দু জাগরণ মঞ্চের 8 দফা দাবি নিয়ে হিন্দুরা বেশ কিছুদিন ধরে মাঠে, বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছে। চট্টগ্রামে সমাবেশ করেছে, রংপুরে সমাবেশ করেছে এবং ঢাকায় সমাবেশ করেছে। এই সমাবেশ হতে হতে তাদের জাগরণ মঞ্চের একজন মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, যিনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত হয়েছেন, চট্টগ্রামের এক সমাবেশে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে একজন ব্যক্তি তার নামে মামলা করেছেন এবং মামলার প্রেক্ষিতে তাকে 2 দিন আগে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখন কারাগারে আটক আছেন। হিন্দুদের আসলে এই 8 দফা দাবিগুলো কি, কেন এগুলো কি বাস্তবায়ন করা কি খুব কঠিন? সরকার কি হিন্দু সম্প্রদায়ের সাথে বসে 8 দফার 8টি যদি নাও বাস্তবায়ন করা যায়, 5টি বাস্তবায়ন করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শান্তন করা কি খুব কঠিন? আমার তো মনে হয় না, আমি তো মনে করি না যে কঠিন ব্যাপার। এবং এই বিষয়টিকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাবারও তো কোনো কারণ দেখছি না। আমি বিষয়টি নিয়ে আমার কমিউনিটিতে, যে কমিউনিটিতে আপনাদের সাথে কথা বলছি, সেই কমিউনিটিতে একটি জরিপ করেছিলাম যে আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা অন্ততপক্ষে পড়ে দেখুন যে হিন্দু জাগরণ মঞ্চের যে 8 দফা দাবি, এই দাবিগুলা কি বাস্তবায়ন করা খুব কঠিন? আমি কিভাবে জরিপ করেছিলাম এবং কি প্রশ্ন রেখেছিলাম, চলুন সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। জরিপের ফলাফল শেয়ার করব এবং 8 দফা দাবিগুলো কি কি আছে আপনি শুনবেন, শুনে আপনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বলবেন যে 8টি দাবি পালন করা সম্ভব কিনা। 8টি না হলে 5টি বা 6টি দাবি পালন করে অন্ততপক্ষে তাদের সাথে একটা সমঝোতায় যাওয়া সম্ভব ছিল কিনা। যদি যাওয়া যেত, আজকে এই সাংঘর্ষিক পরিস্থিতি হতো না, দেশের বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ করতে হতো না, সংঘর্ষ ঘটতো না। এখনো সময় আছে, রক্তপাত কিছু হয়েছে, খানিকটা হয়েছে, এখনো সময় আছে তাদের সাথে বসে এই 8 দফা দাবি বাস্তবায়ন করা যেতে পারে। চলুন আমরা একটু জরিপটি নিয়ে আলাপ করি, যে জরিপটা করেছিলাম, এবং সেই সাথে 8 দফা দাবিগুলো কি কি সেটি একটু দেখে নেই। শুধুমাত্র চিলে কান নিয়ে গেছে বলে আমি মাতন করব, এটি তো হতে পারে না। আমাকে দেখতে হবে, বুঝতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে। আমরা চলুন একটু দেখি জরিপটা এবং জরিপের ফলাফল। আমি জরিপ করেছিলাম, জরিপে আমি এমনটা বলেছিলাম যে হিন্দু জাগরণ মঞ্চের 8 দফা দাবিতে কি আছে প্রশ্ন রেখেছিলাম। তাদের 8 দফা দাবি মানলে কি বাংলাদেশের বিরাট ক্ষতি হয়ে যাবে? আমাদের প্রশ্ন, ক্ষতি যদি না হয় তাহলে তাদের ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সরকারের সমস্যা কোথায়? আপনি একজন নাগরিক হিসেবে কি মনে করেন? তাদের দাবির পক্ষে আপনি যদি একমত হন তাহলে হ্যাঁ ভোট দিন, একমত না হলে না ভোট দিন। আমি একটা ভোটের পোল রেখেছিলাম, হ্যাঁ এবং না। নিচে 8 দফা দাবি সম্পর্কেও জানুন। হিন্দু জাগরণ মঞ্চের 8 দফা দাবি, দাবিগুলো কি কি দাবি সেই দাবিগুলো আমি বলেছি। যেমন 1 নম্বর দাবি, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটি তাদের 1 নম্বর দাবি। নিঃসন্দেহে এটি পালন করা যায়, এই দাবি বাস্তবায়ন করা সম্ভব। 2 নম্বর, অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 2 নম্বর নিয়েও কারো দ্বিমত থাকবার কথা নয়। 3 নম্বর, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। এটি অসম্ভব কিছু নয়, এটি অনেক দেশে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আছে। 4 নম্বর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। 4 নম্বরটিও দাবিটিও বাস্তবায়ন করার যোগ্য। 5 নম্বর, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর, এটি হয়তো একটি দুর্ঘটনার ব্যাপার, সম্পদগুলো যাচাই বাছাই, এটি নিয়ে আমি কোনো মন্তব্য করব না।
কারণ এই 5 নম্বরটি একটু আমার কাছে জটিল মনে হয়, এটি আলোচনা সাপেক্ষে সমাধান করা সম্ভব। 6 নম্বর, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 6 নম্বর, এই দাবিটি বাস্তবায়ন করা মনে হয় না খুব একটা কঠিন, কারণ যেহেতু আমি যদি মুসলিম হই, 90% মুসলিম হই, আমার উপাসনালয় আছে, আমার মসজিদ আছে। আমার মসজিদটি যদি ধরুন যে 20,000 স্কোয়ার ফিট হয়, তাকে আমি 2,000 স্কোয়ার ফিটের ছোট্ট একটি জায়গা যদি বরাদ্দ দিই সংখ্যা অনুযায়ী, সেটি মনে হয় খুব বেশি কঠিন হবার কথা নয়। এটি সমতার একটা বিধান রচিত হয়।